সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঈশ্বরের ইচ্ছায় সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র গত ক্লাসে আমরা শেষ করেছি, বিশেষ করে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শেষ অংশটুকু নিয়ে আজকে আমাদের ডিটেলস পড়াশোনা আমরা শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টারের শেষের অংশে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হয়তো না বোঝার কারণে, না পড়ার কারণে, হয়তো না গুরুত্ব দেওয়ার কারণে এটা তোমার অনেক কঠিন মনে হতে পারে যে এটা স্যার কিভাবে পড়াশোনা করলে আমার কাছে সহজে বোধগম্য হবে, সেটারই একটা চেষ্টা তোমাকে বোঝানোর। সো এই চ্যাপ্টারের শেষ অংশে দেখো, শেষ অংশটাকে 4টা পার্টে ভাগ করেছি। আজকে আমরা শেষ অংশ 1 নিয়ে পড়াশোনা করব। এইভাবে ধাপে ধাপে তোমাকে এই চ্যাপ্টারের শেষে যে 4টা পার্ট রয়েছে, যে AAS অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, আরেকটা রয়েছে UV-VIS, আরেকটা রয়েছে HPLC, আরেকটা রয়েছে GC। এই 4টা পার্ট নিয়ে আমাদের ডিটেলস পড়াশোনা। তার মধ্যে আমাদের পড়াশোনায় সবচেয়ে বেশি অংশ জুড়ে সেটা UV-VIS, এই টপিক্সটা আমাদের সবচেয়ে বেশি পড়াশোনায় কাজে লাগবে। সো আজকে আমরা আমাদের অফিসিয়াল ক্লাস শুরু করি। দেখো, যে পড়াশোনাটা আজকে আমরা পড়তে চাই এই অংশটায় দেখো, পারমাণবিক শোষণ বর্ণালী বলতে আমরা কি বুঝি। তুমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাও, ফার্স্ট ইয়ারে তোমার মনে আছে কিনা শিখা পরীক্ষা আমরা পড়েছিলাম। শিখা পরীক্ষা জিনিসটা কি, একটা ইলেকট্রন, কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, সে উত্তেজিত অবস্থায় নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে পারে, আবার উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসতে পারে। তাহলে মনে করে দেখো যে এই একটা ইলেকট্রন নিম্ন স্তর থেকে যখন উচ্চ স্তরে যায়, ডেফিনেটলি এনার্জি শোষিত হয়। আবার উচ্চ স্তর থেকে যখন নিম্ন স্তরে ফেরত আসে তখন এনার্জি বিকিরিত হয়। E=H নিউ, এটা আমরা শিখেছিলাম, যেটা বিকিরিত শক্তি। বিকিরিত শক্তি কিন্তু ম্যানুয়ালি ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি, কিন্তু শোষিত শক্তির মান বের করাটা কঠিন। তোমার কথা হচ্ছে স্যার বিকিরিত শক্তি এবং শোষিত শক্তির মান তো সেম। ডেফিনেটলি তোমার কথা সত্য, কিন্তু শোষিত শক্তির মান বের করার জন্য যে যন্ত্রের হেল্প নিতে হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এই মেশিনটার কাজ হচ্ছে কোনো না কোনোভাবে আমরা যে স্যাম্পলটা নিচ্ছি সেই স্যাম্পলটার ডাটা সে এন্ট্রি করতে হয়, সেই স্যাম্পলটা ওই মেশিনে দিতে হয় এবং নির্দিষ্ট কিছু মেকানিজম ফলো করে সে লাস্টে একটা রেকর্ডিংয়ের মাধ্যমে, একটা একটা গ্রাফের মাধ্যমে সে আমাদেরকে তার সিম্বলিক সম্পর্কে ধারণা দিতে পারে, তার এনার্জি, কত এনার্জি লাগতে পারে, কি এনার্জি লাগতে পারে সেটা সম্পর্কে ধারণা দিতে পারে। সো দেখো, আমরা এখন একটু পড়াশোনার ডিটেলসে যাই। দেখো, এখানে বলেছে যে পারমাণবিক শোষণ বর্ণালী বিভিন্ন মৌলিক পদার্থ, বিশেষ করে 60-রও বেশি মৌল, মানে 60 এর বেশি মৌল শনাক্তকরণে ও ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয়ে ব্যবহৃত একটি উন্নত বিশোষণ বর্ণালী পদ্ধতি। বিশোষণ কথাটার সাথে আমরা কিন্তু পরিচিত। A=EBC, এই ইকুয়েশনটার সাথে তুমি গত দুটো ক্লাসে পরিচিত হয়েছো। ডেফিনেটলি এটা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র থেকে আমরা পেয়েছি এবং এখানের সবচেয়ে ফেমাস একটা গ্রাফও আমরা শিখেছিলাম। মনে করে দেখো যে A ভার্সেস C, এখানে আমরা মূল বিন্দুগামী সরলরেখা একটা গ্রাফ পেয়েছিলাম। এবার এই যন্ত্রের, এই যে পারমাণবিক শোষণ বর্ণালী যন্ত্রে আমরা শিখব A ভার্সেস ল্যামডা অথবা নিউবার। নিউবার মানে তরঙ্গ সংখ্যা, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে কোনো এক্স অক্ষে, এই যে এক্স অক্ষে নিউবার অথবা ল্যামডা, এর বিপরীতে যদি আমরা বিশোষণের মানটা যদি গ্রাফে রিপ্লেস করি, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা ধীরে ধীরে আমরা বুঝতে পারবো এবং সামনের দিকে নেক্সট স্লাইডে এটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তাহলে দেখো, এখানে আমরা বলেছি যে বিশোষণ বর্ণালী পদ্ধতি, এটি ফার্মাকোলজি, মানে ধাতব অপদ্রব্য শনাক্তকরণ। ফার্মাকোলজি বলতে কিন্তু মেডিকেল সায়েন্সে বোঝায় যে ঔষধ বিষয়ক জ্ঞান,
কিন্তু এখানে কেমিস্ট্রির ভাষায় ফার্মাকোলজি যেটা মেনশন করা হয়, ধাতব পদার্থে যদি কোনো অপদ্রব্য থাকে সেটা শনাক্তকরণে এই বর্ণালীটা ইউজ করা হয়। বায়োফিজিক্স মানে ট্রেস এলিমেন্ট শনাক্তকরণ। বায়োফিজিক্স মানে হচ্ছে বায়োলজিক্যাল ফিজিক্স, মানে একটা জৈব যৌগে বা একটা জৈব অণুতে কী পরিমাণ, ট্রেস মানে কতটুকু কম বা অল্প পরিমাণে রয়েছে সেটা জানার একটা কনসেপ্ট। সরি। টক্সিকোলজি, এটা বলতে আর্সেনিক এবং ক্রোমিয়াম ইত্যাদি শনাক্তকরণে গবেষণায় ব্যবহৃত হয়। তার মানে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি কী কী কাজে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে একটু ধারণা আমরা পেলাম। এবার এটা কোন মূলনীতিতে কাজ করে দেখ। মূলনীতি বলতে এখানে বুঝিয়েছি, তোমাকে একটু বলি, এক্সকিউজ মি, তোমাকে একটু বলি, পারমাণবিক শোষণ বর্ণালীর মূল ভিত্তি হচ্ছে স্পেকট্রোমিটারের অ্যাটোমাইজার এ নির্দিষ্ট মৌলের পরমাণুসমূহের ইলেকট্রন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ করে উদ্দীপিত অবস্থায় মানে এক্সাইটেড স্টেটে উচ্চতর অরবিটালে স্বল্প সময় ন্যানো সেকেন্ডের জন্য স্থানান্তরিত হয়। তার মানে লো লেভেল থেকে হাই লেভেলে গেল, আবার হাই লেভেল থেকে লো লেভেলে আসলো। এই যে যাওয়া আসা, এই যাওয়া আসা ট্রান্সফারেন্সটা মানে ট্রান্সফারটা হয় ন্যানো সেকেন্ডের মধ্যে। এবং এই ন্যানো সেকেন্ডে, দেখো আমি ক্লিন করে দেই, ন্যানো সেকেন্ডের মধ্যে স্থানান্তরিত হয়। বিশোষণের মাত্রা মৌলের বাষ্পে বিদ্যমান নিম্নতর শক্তি স্তরের পরমাণুর ঘনমাত্রার সমানুপাতিক হয়। এই কথাটা মানে ওই বিয়ার ল্যাম্বার্ট সূত্রের দিকেই ধাবিত হয়েছে। মানে এই যে মৌলের বাষ্পে বিদ্যমান নিম্নতর শক্তি স্তরের পরমাণুর একটা যে কনসেন্ট্রেশন থাকবে, যে একটা নির্দিষ্ট পরিমাণে তার কতটুকু, নির্দিষ্ট আয়তনে তার কতটুকু পরিমাণ রয়েছে, সেখানে ঘনমাত্রা এটার সমানুপাতিক। এবং দেখো এখানে বলেছে ফলে কালো রেখা বর্ণালী সৃষ্টি হয়, একে পারমাণবিক শোষণ বর্ণালী বলে। পারমাণবিক শোষণ বর্ণালী নিয়ে আমি ডিসকাস করতে চাচ্ছি না, কারণ এটা তোমার সেকেন্ড চ্যাপ্টারে। তুমি যদি হাইড্রোজেন বর্ণালী নিয়ে পড়াশোনা করেছো, ডেফিনেটলি হাইড্রোজেন বর্ণালীতে তুমি গেলে এই পারমাণবিক শোষণ বর্ণালী সম্পর্কে থরলি একটা ধারণা পাবে। এখানে আমি কিন্তু তোমার বইতে আন্ডারলাইন করেছি এবং তোমার বই থেকে ছবি তুলে এটা তোমাকে বোঝানোর উদ্দেশ্য একটাই, যে বইতে যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়েছে সেই ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা শব্দ যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এই স্পেকট্রোস্কোপিটা আমাদের জন্য মোটেও কঠিন নয়। এবং তোমাকে দেখো এখানে আরেকটু সহজ করে দিই, আমি লিখেও দিয়েছি, কালো রেখা বর্ণালী আর এই বিকিরণ বর্ণালী, যেটা এই যে দেখো এখানে বলেছি, বিকিরণ বর্ণালী উজ্জ্বল বর্ণের হয় আর শোষণ বর্ণালী কালো রঙের হয়। কালো মানে লো লেভেল থেকে হাই লেভেলে গেল এটা শোষণ বর্ণালী, হাই লেভেল থেকে লো লেভেলে আসলো এটা বিকিরণ বর্ণালী। তাহলে বিকিরণ বর্ণালীর যে বর্ণ, সেই বর্ণটা বেনি, আসহ, কলা, VIBGY ও আর, এই রংধনু নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম, সূর্যের আলোর 7টা রং। তাহলে সেটা বিকিরণ বর্ণালী। আর যেটা স্পেকট্রোস্কোপির সাহায্যে শোষিত হচ্ছে সেটা শোষণ বর্ণালীটা কালো রঙের হয়। এবং এটার ছবিটা তোমাকে এর পরের স্লাইডেই আমি ছবিটা দেওয়া আছে, তোমাকে দেখাচ্ছি। এখানে দেখো আরেকটু বলে নেই, প্রত্যেকটি মৌলের পরমাণুর ইলেকট্রন শক্তিস্তর সুনির্দিষ্ট। খুবই চমৎকার একটা কথা, এবং এটা ঠিক বোরের পরমাণু মডেল অনুযায়ী। তাই ইলেকট্রন দ্বারা শক্তি শোষণ নির্দিষ্ট তরঙ্গের শক্তি থেকেই হয়। সৃষ্ট বর্ণালীর রেখা কয়েক পিকোমিটার পর্যন্ত প্রশস্ত হয়। এই বর্ণালীর যে প্রশস্ত বা ল্যামডার মান, সোজা কথা এখানে প্রশস্ত বলতে কিন্তু ল্যামডার কথা বলেছে। স্পেকট্রোমিটারে বিয়ার ল্যাম্বার্ট সূত্র ভিত্তিক ডিটেক্টর মানে হচ্ছে মেশিনের কথা বলেছে, যে মেশিনে ডিটেক্টর নামক যন্ত্রটি রয়েছে, আসবো পরবর্তী স্লাইডে, সাহায্যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিশোষণ মাত্রা এবং আলোর ঘনত্ব পরিমাপের মাধ্যমে পরমাণুর ঘনমাত্রা নির্ণয় করা হয়। খুবই চমৎকার একটা কথা, এটা মূলনীতির মধ্যে রয়েছে। এখন এই কথাটা, এই 2-3টে লাইন তোমার ধরো বুঝতে একটু কষ্ট হলো, যে স্যার এই লাইনটা কিন্তু আমি ভালো করে বুঝলাম না। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো পরবর্তী স্লাইডে এই যে বলেছে যে পারমাণবিক শোষণ বর্ণালী মিটারে মানে হচ্ছে ল্যামডার যে ন্যানোমিটার, মিটার, এটা
ধাতুর শিখা পরীক্ষা, তার মানে শিখা পরীক্ষার মূলনীতি এখানে এসেছে। এবং সৃষ্ট উজ্জ্বল বিকিরণ বর্ণালী, যেটা উজ্জ্বল রঙের, আর কালো হচ্ছে শোষণ বর্ণালী। এই যে দেখো, এই যে এটা হচ্ছে উজ্জ্বল বর্ণালী, মানে কালো ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু এই উজ্জ্বল রঙের বর্ণালী পেয়েছি। কত ল্যামডা? 590 ন্যানোমিটার। এটা কোন মৌল? সোডিয়াম। তাহলে 590 ন্যানোমিটারই শো করছে। এই মৌলটা সম্পর্কে আমরা যদি আমাদের রেফারেন্স ভ্যালু দেখি, তাহলে ডেফিনেটলি আমরা কি বুঝবো? এটা সোডিয়াম। আবার ওই একই ল্যামডা এই যে সাদা ব্যাকগ্রাউন্ডে দেখো, এই যে কালো যে দাগটা দেখিয়েছি, এই কালো দাগটা দিয়ে বোঝাচ্ছে কি? শোষণ বর্ণালী। তাহলে একটা আমরা পাচ্ছি ম্যানুয়ালি ক্যালকুলেশন করে, আরেকটা আমরা পাচ্ছি যন্ত্রের সাহায্যে। তাহলে দুটো মান যখন একসাথে করছি, কোরিলেট করছি, তখন আমরা কনক্লুশন দিচ্ছি কি? যে সোডিয়াম পরমাণুর ঘনমাত্রা কিভাবে বের করা যায়, কিভাবে। এই যে দেখো বিএল ল্যাম্বার্ট, ওই যে দুটো কথা যে তোমার বুঝতে অসুবিধা হলো, সেটার ডিটেলস এখন আমরা শিখব। বিএল ল্যাম্বার্ট দুঃখিত সূত্রের মূলনীতি ভিত্তিক পারমাণবিক শোষণ বর্ণালী মাপক যন্ত্রটির গঠন নিম্নরূপ তিনটি অংশে বিভক্ত। কি কি? একটা হচ্ছে ক্যাথোড ল্যাম্প, যেটার মধ্যে ফাঁকা, মানে ভিতরে কিছু নেই। এটি পরীক্ষিত মৌল দ্বারা নির্মিত ক্যাথোড ল্যাম্প, যা থেকে বৈশিষ্ট্যপূর্ণ একবর্ণী রশ্মি বিকিরিত হবে। একবর্ণী মানে কি? ল্যামডা ফিক্সড। ধরো 590 ন্যানোমিটার, 591 হতে পারবে না, 592 হতে পারবে না, যে কোনো একটা মান, হয় 590, নাহলে 591, নাহলে 592, যে কোনো একটা মান আমরা নিব। আচ্ছা, নমুনা অ্যাটোমাইজার সেল, যেটা যা থেকে মৌলটির গ্যাসীয় পরমাণু প্রবাহ শিখায় প্রবেশ করে। আচ্ছা, এবার আমরা যন্ত্রটা দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। দেখো, এই যে এটি পরীক্ষিত মৌল দ্বারা নির্মিত ক্যাথোড ল্যাম্প, যা থেকে বৈশিষ্ট্যপূর্ণ একবর্ণী আলো এই পরমাণুর মধ্যে প্রবেশ করে। এবার যন্ত্রটা ছবিটা তোমাকে বোঝানোর চেষ্টা করি। এখানে কার্টিস এই কথাটা লিখেছি এই কারণে যে শ্রদ্ধেয় হাজারি এবং নাকসারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনার বইয়ের এই স্লাইডটা তুলে, এই যে তোমাকে ক্লাসে যে লেকচারটা তৈরি করেছি, যে তোমাকে ভিডিওটা বোঝাচ্ছি, সেই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আচ্ছা, এবং ডেফিনেটলি এটা তোমাকে আমি পার্সোনালি আমি নিজেও যেটা চেষ্টা করি, যে তুমি কারো কাছে একদিনের জন্য কারো উপকার তুমি জীবনে পেয়েছো, কারো মাধ্যমে তুমি উপকৃত হয়েছো, ডেফিনেটলি তার প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং তোমাকেও ব্যক্তিগতভাবে আমি সাজেশন দিই যে তুমিও হৃদয়ে এরকম একটা অ্যাটিটিউড ধারণ করবে যে যে মানুষটার কাছে আমি একদিনের জন্য ঋণী, সেই ঋণ হয়তো আমি শোধ করতে পারি বা না পারি, অ্যাটলিস্ট তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। দ্যাটস অল, এটাই। দেখো 3 নম্বরে বলেছে ফটো ডিটেক্টর। ফটো ডিটেক্টর বলতে যে তৃতীয় অংশটি হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের শোষিত একবর্ণী বিকিরণের পরিমাণ নির্ধারক যন্ত্র। এবার যন্ত্রটায় আমরা আসি। এই যে দেখো অ্যানোড বাষ্প, এটা আমাদের আলোর উৎস। এরকম একটা ল্যাম্প আমরা ব্যবহার করেছি। এই ল্যাম্প থেকে একটা নির্দিষ্ট ল্যাম্বডা মনে করি 590 ন্যানোমিটারের ল্যাম্বডা এর মধ্য দিয়ে পাস করেছি। এবার এর মধ্য দিয়ে এই যে দেখো অ্যাটোমাইজার বা পরমাণুকরণ, এখানে দেখো অ্যাটোমাইজার বা পরমাণুকরণ, যেটা অ্যাটোমাইজার বা নমুনা স্প্রে, আমরা যে নমুনাটা নিতে চাই সেই নমুনাটার ঘনমাত্রা কিভাবে বের করতে পারি, কিভাবে আমরা এটা কাজ করতে পারি, সেই নমুনা স্প্রে এর মধ্যে দিলে তার শেষ কক্ষপথে ইলেকট্রনটা উদ্দীপিত হয়ে যে শিখা উৎপন্ন করেছে। এবং লেখাটা ঢেকে গেলে দেখো ফোকাসিং সেল, এটা বলতে বুঝিয়েছে এখানে শিখা তৈরি হয়। শিখা মানে কি? লো লেভেল থেকে হাই লেভেলে গেল, হাই লেভেল থেকে লো লেভেলে যাওয়া, ইলেকট্রন উদ্দীপিত হচ্ছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, এইভাবে যাওয়া আসা ন্যানো সেকেন্ডের মধ্যে যাওয়া আসা করার কারণে তখন ঘটনাটা এরকমভাবে ঘটেছে। দেখো যে মনোক্রোমেটর, এই যে ওই শিখা পরীক্ষার যে আলোটা এই মনোক্রোমেটর বা একবর্ণীকারকের মুখের মধ্য দিয়ে পাস করার পর মেশিনে যেটা ফটো ডিটেক্ট করতে পারে, ওই ফটো ডিটেক্টের ওই মানে কি বলে পিকগুলো, ওই শার্প পিকগুলো, ওই অ্যাটিটিউডগুলো, ওই মানগুলো অ্যাম্প্লিফায়ারে বিবর্ধিত করা হয়। বিবর্ধিত অ্যাম্প্লিফায়ার থেকে দেখো ফটো ডিজিটাল মনিটর বা সিগন্যাল প্রসেসর। এই সিগন্যাল প্রসেসর জিনিসটা কীরকম, এই যে দেখো আমি লিখে দিয়েছি এ ভার্সেস ল্যামডা, অনেক ছোট করে দিয়েছি যে এটা হচ্ছে ওয়াই অক্ষে হচ্ছে এ আর এক্স অক্ষে হচ্ছে ল্যামডা। তাহলে এখানে যে পিকগুলো পেয়েছি, দেখো এই পিকগুলো হার্টবিটের মতো যে পিকগুলো পেয়েছি, এই পিকগুলো থেকে আমরা ঘনমাত্রা
বের করতে পারি। তাহলে এ ভার্সেস ল্যামডা কিন্তু মূলত এটা কি বিশোষণ মাত্রা, কি পরিমাণে শোষিত হলো। দেখো এই এ এবং ট্রান্সমিটেন্স গত ক্লাসে পড়েছিলাম টি ভার্সেস ল্যামডা বা টি ভার্সেস যে ক্যালকুলেশন আমরা করেছিলাম সেখানে কিন্তু চেহারাটা এরকম মানে নিচের দিকে, আর অ্যাবজর্বেন্সের গুলো হচ্ছে উপরের দিকে। যাই হোক, তার মানে ওই যে ফটো ডিজিটাল মনিটর, ওর কাজটা হচ্ছে এই পিকটা তৈরি করা, এবং এই পিকটা তৈরি করার পিছনে মূল নীতিটা কি, আসল কথাটা কি, আসল কথাটা হচ্ছে শিখা পরীক্ষা। এবং দেখো এখানে আমি লিখেও দিয়েছি যে এখানে এক্ষেত্রে এই ফাঁপা ক্যাথোড ল্যাম্পটিতে পরীক্ষণীয় ধাতুর অ্যানোডীয় বাষ্প থাকে। নমুনা দ্রবণকে ট্যাপনলের তৈরি নেবুলাইজার মানে হচ্ছে যেটা দিয়ে পুশ করা হয়, যেটা দিয়ে পাঠানো হয়, বার্নারের মধ্যে স্প্রে করা হয়, এবং অক্সি অ্যাসিটিলিন শিখা মানে অক্সিজেন এবং অ্যাসিটিলিন এর সম্মিলিত যে শিখা, এবং প্রচুর পরিমাণে হিট, দেখো অ্যারাউন্ড 2200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি হয়। ওই শিখায় নমুনা মৌলের সৃষ্ট পারমাণবিক বাষ্প ক্যাথোড ল্যাম্প থেকে প্রবাহিত হয়ে বিকিরণের নির্দিষ্ট তরঙ্গ শক্তি শোষণ করে। শোষণের মাত্রা বাষ্পে বিদ্যমান নিম্নতম শক্তি স্তরের পরমাণুর পরিমাণ এর ঘনমাত্রার সমানুপাতিক। এই ঘনমাত্রার সমানুপাতিক এই সফটওয়্যারটা অলরেডি এই মেশিনের মধ্যে সফটওয়্যারটা ডেভেলপ করে দেওয়া, যার কারণে এরকম একটা সিগন্যাল ও শো করে। এই সিগন্যাল থেকে আমরা ঘনমাত্রা সম্পর্কে ধারণাটা পেয়ে থাকি। তাহলে তোমার মনে আছে কিনা এ ভার্সেস সি যে গ্রাফটা পেয়েছিলাম, ধরো এই ডাটা এই ডাটা এই ডাটা এই ডাটা পেলাম, তাহলে মাঝখানে এই পয়েন্টের ঘনমাত্রা যদি আমাদের বের করতে বলে, তাহলে অলরেডি কিন্তু আমরা অ্যাবজর্বেন্স পেয়েছি। অ্যাবজর্বেন্স থেকে পারপেন্ডিকুলার এক্স অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করবে ওইটাই হচ্ছে তার কাঙ্ক্ষিত ঘনমাত্রা। তাহলে এভাবে অজানা ঘনমাত্রার কোনো একটা দ্রবণ এই প্রসেসের মাধ্যমে আমরা শিখতে পারি, জানতে পারি এবং বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এখানে এবং দেখো একদম শেষে আমি লিখেও দিয়েছি যে ক্রিয়া কৌশল অ্যাজ শিখা পরীক্ষা, এবং এই ব্যবহারিক অংশে যেটা ছিল এখানে ব্যবহারিক কথাটা লিখেছি, ব্যবহারিক অংশে শিখা পরীক্ষা ছিল। তাহলে AAS অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি এর মূল কথাটা কার উপর বেস করে, শিখা পরীক্ষার উপর বেস করে। এবং তোমাকে আরও বোঝার জন্য, আরও সহজ করে বোঝার জন্য হাতে লেখা একটা স্ক্রিপ্ট তোমার জন্য লিখেও দিয়েছি। দেখো যে পারমাণবিক শোষণ বর্ণালী বা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি AAS, যা বেসড অন শিখা পরীক্ষার মূলনীতি। তাহলে শিখা পরীক্ষায় কি ছিল দেখো, শোষিত শক্তি লো লেভেল থেকে আমরা হাই লেভেলে যেতে পারি, হাই লেভেল থেকে লো লেভেলে আসতে পারি। তাহলে E ইকুয়ালস টু এইচ নিউ, তা ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান সমান এইচ সি বাই ই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে ইলেকট্রন উত্তেজিত অবস্থায় উদ্দীপিত হয়ে শক্তি শোষিত হয়। এই শোষিত শক্তির পরিমাণ নির্ণয়ের জন্য পারমাণবিক শোষণ বর্ণালী মাপক যন্ত্র, যেটার ছবি এইমাত্র তোমাকে বোঝালাম, ওটা প্রবাহ চিত্রের মাধ্যমে হিসাব করা হয় স্টেপ বাই স্টেপ। যে এই মনোক্রোমেটর থেকে ফটো ডিটেক্টর থেকে অ্যাম্প্লিফায়ার থেকে তোমার সিগন্যাল প্রসেসিং, সেখান থেকে আমরা গ্রাফটা পাই। ওই গ্রাফ থেকে আমরা ঘনমাত্রাটা বের করতে পারি। বিশেষ দ্রষ্টব্য লিখে দিয়েছি, দেখো দুঃখিত, যে বিভিন্ন ঘনমাত্রার সাপেক্ষে শোষিত শক্তির মান বিভিন্ন হয়। তাহলে অজানা ঘনমাত্রার শোষিত শক্তি হিসাব করে ওই ঘনমাত্রা নির্ণয় করাটা সহজতর হয়। এই কথাটা কিন্তু ওই যে ঘনমাত্রা, শোষিত শক্তি ঘনমাত্রার সমানুপাতিক, এইটার সাথে ওই সফটওয়্যারটা বলেছি মেশিনে অলরেডি ইনপুট দেওয়া থাকে, যাতে তুমি সলিউশনটা দিলেই ও মেশিনে খুব অল্প সময়ের মধ্যে সিগন্যালটা দেখাতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে পরবর্তী স্লাইডে এটা হচ্ছে AAS এর ডিটেলস পড়াশোনা গেল। এরপর আমরা পরবর্তী স্লাইডে একটু যাই। দেখো UV-VIS, এই যে UV- দৃশ্যমান স্পেকট্রোস্কোপি, এইটা লেখার সময় তোমার একটু ভুল হয়। ইউ বড় হাতের, ভি বড় হাতের, তারপরে হাইফেন, তারপরে VIS। এই কথাটার মানে হচ্ছে ইউভি আলট্রাভায়োলেট, VIS মানে হচ্ছে ভিজিবল, এরপরে অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। তার মানে UV-VIS এই কথাটা শুধুমাত্র আলট্রাভায়োলেট এবং ভিজিবল, তারপরে অ্যাবজর্পশন, তারপরে স্পেকট্রোস্কোপি। এবং এটা সুন্দর করে লিখেও দিয়েছে, দেখো UV-VIS স্পেকট্রোস্কোপি।
ঠিক আছে, তাহলে মূলনীতিতে আমরা যাই। হ্যাঁ দেখো এখানে তাহলে মূলনীতিতে আমরা যাই। মূলনীতি বলতে এখানে আমরা কি বোঝানোর চেষ্টা করেছি, মূলনীতিটা একটু ভালো করে পড়ি। ইউভি ভিআইএস বর্ণালী অর্থাৎ ইউভি দৃশ্যমান আলো শোষণ বর্ণালী পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রনযুক্ত যৌগ অণুর বেলায় ঘটে। এখানে দেখো পাই বন্ধনযুক্ত যৌগ ইলেকট্রন থাকতে হবে অথবা নন বন্ডিং, এই শব্দটা আমাদের জন্য নতুন, শিখবো আমরা এটা। তাহলে পাই বন্ধন ইলেকট্রন বলতে কি, যে আণবিক অরবিটালের এসব ইলেকট্রন দৃশ্যমান আলোর 380 থেকে 780 ন্যানোমিটার এবং এর পার্শ্ববর্তী ইউভি রশ্মি, বিশেষত নেয়ার ইউভি মানে নেয়ার এন ইউভি মানে ইউভির কাছাকাছি আছে, দূরের আছে, সেটার ক্ষেত্রে এখানে আমরা ইউজ করব নেয়ার ইউভি রশ্মি 200 থেকে 379 ন্যানোমিটার শোষণ করে উদ্দীপিত অবস্থায় উচ্চতর অ্যান্টি বন্ডিং, দেখো এখানে নন বন্ডিং একটা শব্দ, এখানে অ্যান্টি বন্ডিং একটা শব্দ, আণবিক অরবিটাল একটা শব্দ, এগুলো আমাদের জন্য নতুন এবং এগুলো ধাপে ধাপে আমরা শিখব। এখন জাস্ট আমরা মাথায় রাখছি এটা 1 নতুন শব্দ, এটা 2 নতুন শব্দ, আণবিক অরবিটাল 3। ন্যানো সেকেন্ডে দেখো সেকেন্ডের জন্য ইলেকট্রনের স্থানান্তরিত হয়, এর ফলে শোষণ বর্ণালী সৃষ্টি হয়। এখানেও কিন্তু তোমাকে ওই একই কথা ঘুরে ফিরে শিখা পরীক্ষার মতো, যে লো লেভেল থেকে একটা ইলেকট্রন উদ্দীপিত হয়ে হাই লেভেলে গেল, আবার হাই লেভেল থেকে লো লেভেলে আসলো। তাহলে দেখো যে ইলেকট্রনের স্থানান্তর না হলে কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করা সম্ভব নয়। তাহলে ইলেকট্রন এই স্থানান্তরের করার জন্য কী করতে হবে, এই যে এর ফলে শোষণ বর্ণালী সৃষ্টি হয়। আসছি সেই বিষয়ে। জৈব যৌগের, দেখো আমি ক্লিন করে দেই, এখানে বলেছে জৈব যৌগের পাই বন্ধন ইলেকট্রন অথবা নন বন্ডিং ইলেকট্রন দ্বারা অতিবেগুনি ইউভি এবং দৃশ্যমান আলোর শোষণে সৃষ্ট এসব বর্ণালীকে ইলেকট্রনিক বর্ণালী বলে। খুব চমৎকার কথা বলেছে। ইলেকট্রনিক বর্ণালী জিনিসটা সম্পর্কে আমাদের আরেকটু ধারণার জন্য আমরা আরেকটু পরে এই টপিকসটা নিয়ে আরেকটু ডিটেলস পড়ছি। তো এখানে দেখো ইলেকট্রনিক বর্ণালী, আজকে কিন্তু আমরা প্রিলিমিনারি কথায়, যে আবারও বলছি তোমাকে, যে পাই বন্ধন এটা হয়তো আগে আমরা শিখেছি, নন বন্ডিং আমাদের জন্য নতুন, আণবিক অরবিটাল শব্দটা নতুন, অ্যান্টি বন্ডিং আমাদের জন্য নতুন, এবং এই সম্মিলিত প্রসেসের সাথে কি জড়িত, ইউভি রশ্মি এবং দৃশ্যমান আলোর বর্ণালী, ইউভি রশ্মি এবং দৃশ্যমান আলোর বর্ণালীটা জড়িত। তাহলে এই জন্য এই সব মিলে সম্পূর্ণ অংশকে নাম কি, ইলেকট্রনিক বর্ণালী। এক্ষেত্রে বিয়ার ল্যাম্বার্ট সমীকরণ দেখো E ইপসিলন সি ইন্টু এল সম্পর্ক প্রযোজ্য হয়, এবং রেঞ্জের ক্ষেত্রে আমি লিখেও দিয়েছি, দেখো 200 থেকে 780 ন্যানোমিটারের আলো আমরা ব্যবহার করব। এখন A=ECl কিভাবে কাজ করে, অ্যান্টি বন্ডিং কি, নন বন্ডিং কি, বন্ডিং কি, পাই ইলেকট্রন কি, এগুলো সব আমরা নেক্সট ক্লাসে ডিটেলস পড়াশোনা করব। তাহলে আমার কথা হচ্ছে যে দেখো বইয়ে এই লাইনগুলো আমরা ধীরে ধীরে ধাপে ধাপে শেখার চেষ্টা করছি। আর এভাবে এই বিষয়গুলো অনেকে মনে করে যে এই বিষয়গুলো অনেক কঠিন, এই বিষয়গুলো আমি বুঝবো না, কিন্তু এই বিষয়গুলো যদি তুমি ধাপে ধাপে বুঝে বুঝে পড়াশোনা করো তাহলে আশা করি তোমার কোনো সমস্যাই হওয়ার কথা নয় এই বিষয়ে। আচ্ছা দেখো ইউভি ভিআইএস এই স্পেকট্রোস্কোপি আমরা কোন কাজে ব্যবহার করব, প্রধানত নমুনা দ্রবণের ঘনমাত্রা, যেটা বিয়ার ল্যাম্বার্টের কথা, জৈব যৌগের কি কার্যকরীমূলক রয়েছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া, কার্বন শিকলে থাকা একান্তর দ্বিবন্ধন, এই যে নিচে এক্সাম্পল দিয়েছি দেখো, একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে 1 2 3 4, যেমন 1 2 ডাবল বন্ড, 1 2 3 মানে একটা বাদ দিয়ে ডাবল বন্ড, এরকম বিষয়টা এরকম একান্তর দ্বিবন্ধন, যেটা বেনজিনের ক্ষেত্রে একান্তর দ্বিবন্ধন রয়েছে বেনজিন যৌগে। আবার কনজুগেটেড দ্বিবন্ধন বলতে এই যে দেখো CH3 CH ডাবল বন্ড CH2, আবার এটার মধ্যে এমনভাবে রেজোনেন্স হয় যেটা আমরা লিখতে পারি CH2 ডাবল বন্ড CH বন্ড CH3। 4 নম্বরে কার্বন শিকলের একান্তর দ্বিবন্ধন, আমি ক্লিন করে দেই, কার্বন শিকলের একান্তর দ্বিবন্ধন এইটা প্রতিস্থাপক এবং এদের সংখ্যা নির্ণয় করা যায় এই স্পেকট্রোস্কোপির সাহায্যে। অ্যারোমেটিক যৌগে চক্রে দ্বিবন্ধনের সংখ্যা কয়টি সেটা নির্ণয় করা যায়। তাহলে
এই ইউভি ভিআইএস এই বর্ণালীর সাহায্যে, স্পেকট্রোস্কোপির সাহায্যে শুধু আজকে আমরা মূলনীতিটার সামান্য একটু ধারণা পেয়েছি। মূলনীতিটা ধরো যদি 100% হয়, আজকে আমরা মাত্র 5% শব্দগুলো শুধু শিখেছি। নন বন্ডিং, এই যে দেখো নন বন্ডিং, আবারও বলছি অ্যান্টি বন্ডিং, আণবিক অরবিটাল, তারপরে হচ্ছে পাই ইলেকট্রন, তারপরে হচ্ছে ইলেকট্রনিক বর্ণালী, এগুলো আমরা শুধুমাত্র শিখেছি। কিন্তু এগুলো জিনিসটা কি, এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেগুলো আমরা অবশ্যই নেক্সট ক্লাসে শিখব। এবং সেক্ষেত্রে আজকের এই পড়াগুলো তোমার উচিত হবে এই লেকচারটা, এই ভিডিও ক্লাসটা পাওয়ার পর ডেফিনেটলি তুমি বাসায় বসে বইটা আন্ডারলাইন করে ইনফরমেশনগুলো বইতে দাগিয়ে লিখে রাখা, যাতে ভবিষ্যতে তোমার এই ভিডিওটা এবং এই লেকচার বই দাগানোটা, এই দুটো মিলিয়ে তুমি যাতে ভালোভাবে এই পড়াটা বুঝতে পারো। ঠিক আছে, তাহলে আজকের মতো শুভ বিদায়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।